আমরা এখন অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ আমরণ অনশন কর্মসূচি পালিত হচ্ছে। আমরা এখন কথা বলবো একজন এমপিভুক্ত শিক্ষকের সাথে। জি জি, আজকে আপনারা জানেন যে দ্বিতীয় দিনের আমরণ অনশন চলছে। এখানে আমাদের প্রায় 100 জনের মতো শিক্ষক, তারা শিক্ষক জাতির অধিকার আদায়ে তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে আজকে শহীদ মিনার প্রাঙ্গণে অনশন আন্দোলন চলছেন। আমরা যারা এই আন্দোলনের সাথে জড়িত এবং তাদের মধ্যে যারা এই অনশন কর্মসূচিতে জড়িত হয়েছেন, তাদের একটাই প্রাণের দাবি যে আমাদের এই 20% যে বাড়ি ভাড়া ভাতা এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য যে 75% উৎসব ভাতা, সেটার দাবিতে আমরা আছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে, মাননীয় সরকার এবং সরকারের মধ্যে যারা এই সংশ্লিষ্ট কাজে জড়িত, মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা, তারা এই বিষয়টা নিয়ে বিগত আগস্ট মাসের আন্দোলনে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল এবং বলছিল আপনাদের 20% বাড়ি ভাড়ার দাবিটা আমরা মেনে নিয়েছি এবং বলছিল যে আমরা অচিরেই আপনারা প্রজ্ঞাপনটা পাবেন। কিন্তু আমরা অপেক্ষা করতে করতে 2 মাস অপেক্ষা করার পরেও যেহেতু দেখলাম যে তাদের তেমন কোনো সাড়া নাই এবং আমরা আজকে 12 তারিখ থেকে এখানে আছি। এই 12 তারিখের পরেও যখন এটা সাড়া আমরা পাচ্ছি না তাদের কাছ থেকে, যার কারণে আমরা দীর্ঘদিন 12 তারিখ থেকে এখানে আমরা আছি। কিন্তু তারপরেও বিভিন্ন আমাদের শাহবাগ অবরোধ কর্মসূচি ছিল এবং বিক্ষোভ মিছিল হয়েছে, আজকে কালো পতাকা এবং কালো ভেজ ধারণ মিছিল হয়েছে। তারপরেও আমাদের এই সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা এবং সচিব মহোদয়রা এই ব্যাপারটা নিয়ে এখনো তারা গড়িমসি করছে এবং যতই গড়িমসি করুক না কেন, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার চত্বর ছাড়ব না এবং যতই সময় যাচ্ছে ততই আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং সারা বাংলার শিক্ষক জেগে উঠেছে। শুধু শিক্ষকরাই না, শিক্ষকের ছাত্রছাত্রীরা এবং অনেক অভিভাবক এবং সাধারণ মানুষ এখন খবর রাখছে যে শিক্ষকদের কি অবস্থা, কেন সরকার দাবি দেওয়া পূরণ করছে না। এভাবে তীব্র আন্দোলন চলমান আছে। যদি এরপরও আরো কালক্ষেপণ করে আমাদের শিক্ষক নেতারা আরো কঠোর কর্মসূচির দিকে ধাবিত হবে। যদি তারা এরপরেও এখানে এই ব্যাপারটা নিয়ে যদি গড়িমসি করে, যদি শিক্ষকদেরকে দুর্বল মনে করে, যদি মনে করে এক সময় কষ্ট করতে করতে চলেই যাবে, কিন্তু আমরা সরকারকে আরো জোরালোভাবে বলতে চাই, হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে শিক্ষকরা পিছিয়ে পড়ার লোক না। শিক্ষক যদি পিছিয়ে পড়ে, জাতি পিছিয়ে পড়বে। তাহলে আমরা শিক্ষক হিসেবে পিছিয়ে পড়ার মতো চিন্তা যদি সরকার করে যে একসময় ঘটে যাবে, একসময় চলে যাবে, সেটা সরকারের সংশ্লিষ্টরা যদি ভাবে, তাহলে তাদের ভুল হবে। আর এই ভুলের কারণে আরো হয়তোবা আরো বেশি তীব্র কর্মসূচি আসতে পারে। সবচেয়ে বড় কথা, আমাদের অনশনের শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ছেন। আজকেও একজন ম্যাডাম এত অসুস্থ হয়েছে, তাড়াহুড়া করে হাসপাতালে নিতে হয়েছে এবং আমাদের একজন স্যারকে মাত্র ডাকসু নেতৃবৃন্দ হাসপাতালে ভর্তি করার জন্য তাদের সহযোগিতা নিয়ে যাওয়া হয়েছে। তবু যদি সরকারের বুদ্ধোদয় না হয়, তাহলে কি এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে বুদ্ধোদয় হবে এখানে যদি? এবং আজকে আপনারা একটা জিনিস জানবেন, একজন শিক্ষক আন্দোলনে আসার পথে শহীদ হয়েছেন। তাহলে এরপরেও এবং আজকে বিক্ষোভ কর্মসূচিতে পতাকা মিছিলে একজন সাংবাদিক, কালের কন্টেক্ট সাংবাদিক, তিনি হিটস্ট্রোক করেছেন। তাহলে কত দুর্ঘটনা হওয়ার পরে এই সরকারের শুভবুদ্ধির বুদ্ধোদয় হবে আমি জানি না। আমরা শিক্ষক সমাজ যাবে না, আমাদেরকে কত দিশেহারা রাখবে আর কত এই কষ্টের মধ্যে রাখবে জানি না। শিক্ষকদের কষ্ট যদি তাদের মনে আঘাত না লাগে, তারা যদি ভীত সন্ত্রস্ত না হয়, তাহলে কি আমরা আরো কঠিন এবং ভয়াবহ কর্মসূচিতে যাইতে তাহলে সরকারই আমাদেরকে বাধ্য করছে। আপনারা জানেন, ওই রবিবার থেকে আজকে ইতিমধ্যে শনিবার চলে গেছে, কালকে রবিবার, 7 দিন চলে যায়, কালকে 8 দিনে পর যাচ্ছে। শিক্ষকরা কিন্তু মাঠ ছাড়ে নাই। আর যারা শহীদ মিনারে এভাবে দিন রাত পড়ে আছে, তাদের কি কষ্ট হচ্ছে দেখেন।
এদিকে শহীদ মিনার চত্বরের আশেপাশে তেমন কোনো প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই। শিক্ষকরা প্রস্রাব পায়খানার জন্য অনেক দূর দূরান্তে যেতে হয়। খাওয়ার আশেপাশে খুব মানসম্মত ব্যবস্থা নাই। এবং এই শিক্ষকরা এত দূরের থেকে আইসা যেহেতু এখানে অবস্থান করছেন, পকেটে টাকারও তো একটা ব্যাপার স্যাপার থেকে 7 দিন যাবত 8 দিন যাবত এখানে আছে। একটু ঢাকা শহরে একটু মানসম্মত খেতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন, শিক্ষকরাই সেই অর্থের সামর্থ্যবান থাকলে তো আজকে এই অনশনে আসে না। এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। যার কারণে অনেকেই নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। আর যদি এরকম ভাবে চলতে থাকে, হয়তো দুর্ঘটনার শিকার হলে যদি শিক্ষকদের মধ্যে অনেকে যদি আরো কঠিন পরিস্থিতির শিকার হয়, যদি কষ্ট পায়, অসুস্থ হয়ে যায়, ইভেন যদি কেউ মারা যায়, এই দায়ভার কিন্তু সর্বশেষ সরকারকে নিতে হবে। সুতরাং আমি বলতে চাই, আর দেরি করবেন না, আর শিক্ষকদেরকে কষ্ট দেবেন না। এই শিক্ষকদেরকে কষ্ট দেওয়া ছাত্রদেরকে কষ্ট দেওয়ার সামিল, শিক্ষকদেরকে কষ্ট দেওয়া সারা বাংলাদেশের জনগণকে কষ্ট দেওয়ার সামিল। এই কষ্টের পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আর আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করতে চাই, যদি আমরা এই আন্দোলনের মাধ্যমে আপনাদের কি বুদ্ধোদয় করতে পারবো, কিন্তু যে কষ্ট দিচ্ছেন এই কষ্টের কারণে শিক্ষকদের অভিশাপ যদি কোনো সময় আপনাদের উপরে বর্তায়, তাহলে বুঝবেন কি পরিণতি। কেউ শিক্ষকদেরকে কষ্ট দিয়ে এই পৃথিবীতে ভালো থাকে নাই, আপনারা ভালো থাকবেন না। হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই, অতি দ্রুত আমাদের দাবি মেনে নেন, আমাদের কষ্ট দিবেন না, আমাদেরকে শহীদ মিনার থেকে যেতে দেন। আমাদের ছাত্রছাত্রীরা অপেক্ষা করতেছে। আমাদের অনেক ছাত্র, আমাকে ব্যক্তিগতভাবে অনেক ছাত্র আমাকে ফোন দিয়েছে, বলছে স্যার কবে আসবেন, আপনাদের তো দেখতেছি। আর যদি বেশি দেরি হয়, যদি আমাদের লাগে, তাহলে আমরা কি করতে পারি বলেন? যদি একটু বলেন, আমরা উপজেলা, আমরা তো উপজেলা ভিত্তিক কিছু পারবো, আমরা উপজেলা ভিত্তিক আমরা ছাত্র তীব্র আন্দোলন করে তুলবো। কিন্তু ছাত্রছাত্রীদেরকে শুধুমাত্র আশা দিতেছি যে না, কিছু একটা হবে, তোমরা অপেক্ষা করো, দেখো কি হয়। কিন্তু কঠোর ভাবে আমরা এখনো ছাত্রদেরকে তেমন কোনো কিছু বলি নাই। কিন্তু এই ছাত্রদের অপেক্ষা দূর করুন, আমাদের অপেক্ষা দূর করুন। সরকারকে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই, আমাদেরকে আর কষ্ট দিবেন না। সুতরাং সবাইকে ধন্যবাদ দিয়ে দেশবাসীর কাছে দোয়া চাই, ছাত্রছাত্রীদের কাছে দোয়া চাই। আমরা মিডিয়ার প্রতি আমরা কৃতজ্ঞ। শিক্ষক সমাজ আমরা সবসময় বলতেছি, এবারের আন্দোলনে যে বিশেষ করে টেলিভিশন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, পত্রিকা মিডিয়া যেগুলো আছে, কত সহযোগিতা করতে অনর্বল তারা আসছে। সরকার মানতেছে না, সেটা তাদের ব্যর্থতা। কিন্তু মিডিয়ার বাইরে যে আমাদের কি এক পরিমাণ সহযোগিতা করতেছে, অনবরত প্রত্যেকবারই সারাদিনই কোনো না কোনো মিডিয়া আসছে, সারাদিন লাইভ কভারেজ হচ্ছে, মূলধারা মিডিয়াতে আসছে, অনলাইন মিডিয়াগুলো আসতেছে, পত্রিকাগুলো আসতেছে। আমরা বিগত সময় অনেক আন্দোলন হয়েছি। বিগত আপনারা জানেন 2023 সালে আমাদের একটা আন্দোলন, জাতীয়করণ আন্দোলন হয়েছে। দীর্ঘ প্রায় 1 মাসের উপরে আন্দোলন করছি। কিন্তু তখন যে দলীয় সরকারের কারণে মিডিয়াগুলা হয়তো অনেকটা কোনো দায়বদ্ধতা বা কোনো রেস্ট্রিকশনের আওতায় ছিল, যার কারণে আমাদের এই নিউজগুলা দেখা গেছে আমরা সারাদিন বিক্ষোভ করার পরেও রাত্রে টেলিভিশনে হয়তো একটা বা দুটা নিউজ পাইলে পাইছে, অনেক সময় অপেক্ষা করে পাই নাই। কিন্তু এখন দেখেন এই মিডিয়ার বদলতে মিডিয়ার ভাইদের, সাংবাদিক ভাইদের যে আমাদেরকে এভাবে প্রচার করছেন, আমাদেরকে হেল্প করছেন, আমাদের দাবি দেওয়ার সাথে একাত্মতা পোষণ করছেন, একমাত্র এই মিডিয়া জগতের ভাইদের কারণে আজকের এই আন্দোলন শুধু শিক্ষকদের আন্দোলনের সীমাবদ্ধ না। আজকের এই আন্দোলন সারা বাংলাদেশে জন আন্দোলনে পরিণত হয়েছে। চায়ের স্টলে, মোড়ে এবং সব জায়গাতেই, টেলিভিশনের সামনে দেখা গেছে, বাজারে মানুষ বলাবলি করে যে ঢাকায় শিক্ষকরা আছে, কোনো খবর হইলো নাকি কি খবর দেখতেছে। এটা কিন্তু প্রচারের মাধ্যমে হয়েছে। সরকার যেহেতু দেয় নাই এখনো, এটা সরকারের ব্যর্থতা। কিন্তু মিডিয়ার ভাইয়েরা আমাদেরকে যেভাবে সাহায্য করছে, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আবারও বলছি, সরকার বাহাদুর, আপনারা দ্রুত আমাদেরকে ক্লাসে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। আমাদের 20% বাড়ি ভাড়া দিবেন, আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা দিবেন, আমাদের কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা দিবেন। যদি অন্য সকল সরকারি কর্মকর্তারা পেতে পারে, আর আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমরা জাতির কারিগর, আমরা পাবো না। আমাদের সাথে গরিমসি করবেন, তাল বাহানা করবেন, আর আমরা ওভাবে মেনে নেব। আমরা যদি আমাদের আচরণে, আমাদের চরিত্রে, আমাদের শিক্ষায় যদি সারা বাংলাদেশের প্রেক্ষাপটে পৃথিবীতে যদি সর্বোচ্চ শ্রেণীর মানুষ হইতে পারি, আন্দোলনেও আমরা সর্বোচ্চ শ্রেণীর মানুষ। পৃথিবীর কেউ আমাদেরকে দমায় রাখতে পারবে না, কেউ না। আপনারা দেরি করবেন, আমরা প্রস্তুত আছি। 10 দিন ইতিমধ্যে 8 দিন হয়ে গেছে, 10 দিন নিবেন, 15 দিন নিবেন, 1 মাস নেন,
আমরা চলে যাব না। হয়তো আমাদের কিছু ভাই এখানে শহীদ হয়ে যেতে পারেন, অথবা আমাদের কিছু ভাই এখানে আন্দোলনকারী ভাই আহত হয়ে যেতে পারেন, কিন্তু আন্দোলন বন্ধ হবে না। কত দেরি করবেন? দেরি করতে করতে এক পর্যায়ে আমাদের ধৈর্যের বাঁধ যদি ভাঙে, আমাদের ছাত্রদের ধৈর্যের বাঁধ যদি ভাঙে, যে আমার শিক্ষকরা শহীদ মিনারে পড়ে রয়েছে, আমরা আর ঘরে থাকবো না, তখন সামলাতে পারবেন না, সামলাতে পারবেন না। সুতরাং আবারও সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে সংবাদ কর্মী ভাইদেরকে ধন্যবাদ দিয়ে আমাদের শিক্ষক ভাইদের কষ্টের কথা, কষ্ট করতেছে তাদের প্রতি আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রাজনৈতিক দল আছে তারা আপনাদের সাথে কতটুকু একাত্মতা পোষণ করেছেন? জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমরা তো আমার সরকার বাহাদুরকে যথারীতি কর্মসূচি দিয়ে আজকে বিগত 2 বছর থেকে আন্দোলন করে আসছিলাম। গত 13ই আগস্টে আন্দোলনে করার পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষক নেতাদেরকে নিয়ে বসে সিদ্ধান্ত নিয়েছিল বাজেটের অনুকূলে আমাদেরকে দাবি করার জন্য। আমরা সে দাবি করে গেছিলাম, ওনারা বলেছেন এটা সম্ভব, তাহলে আমাদেরকে সময় দেন। আমরা 1 মাস সময় দিয়ে আবার 12ই অক্টোবরে আমাদের পুনরায় কর্মসূচি নির্ধারণ করা হয়েছিল, সে অনুপাতে আমরা কর্মসূচি করেছিলাম। তবে অতীব দুঃখের বিষয় যে আমাদেরকে কর্মসূচিতে আসার পরে আমাদের লাঠি চার্জ করা হয়েছে, তারপরে আমাদের প্রতি আমরা অনেক রক্ত ঝরেছে। সেই ক্ষেত্রে আমাদেরকে আমরা আন্দোলন ছাড়ি নাই। আমাদের দুঃখ লাগে যে সবাই বলে শিক্ষকেরাই জাতি গড়ার কারিগর, কিন্তু এটা যা দেখতেছি নামে করতেছে। বাস্তবে তো এতদিন আমরা শহীদ মিনারে পড়ে আছি, সেটার তো প্রমাণ দেখতেছি না। আমরা তো বড় আশা করছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের এই রেজিমে এন্টারিম গভর্নমেন্টে আমাদের অনেকজনই শিক্ষকতা পেশার আছেন, তারা এখনো সেই জিনিসটা উপলব্ধি করেন নাই। অথচ আমাদের এই আন্দোলনে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর সকল পেশাজীবী সংগঠন এবং শিক্ষক, তারপরে সাংস্কৃতিক, ছাত্র জনতা, অভিভাবক সবাই সম্মতি প্রকাশ করছে। যদিও একটি দল, বৃহত্তম একটি দল এখনো আমাদের এই মঞ্চাসী সংহতি প্রকাশ করেনি, তারপরে অন্যরা সবাই করেছে। এসেছে জামাত ইসলামের পক্ষ থেকে, ছাত্র শিবিরের পক্ষ থেকে, তারপরে ছাত্র দলের পক্ষ থেকে, এরপরে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি ভাই, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু, আরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ স্কুলের, প্রাইমারি স্কুলের টিচার, বিভিন্ন কলেজের শিক্ষক সমিতির সদস্যবৃন্দ, তারপর ভার্সিটির সকল পর্যায় থেকে আমরা সমর্থন পেয়েছি। সবাই আমাদেরকে সমর্থন করেছে, সবাই সংহতি প্রকাশ করছে। এনসিপি দলের নেতারা তারপর এরকম আসছে, শুধু একটা দলের লোকদেরকে আমরা এখানে দেখিনি। তো ওনাদের একটু কারসাজিতে ভুল বুঝাবুঝির কারণে আমরা আজও এতদিন পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করতে হয়েছে। আমরা আশা করি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে ওনাদের কাছে যে খবর গেলে, ওনাদেরও তো শিক্ষক, ওনাদের সন্তানদেরকে তো আমরা পড়াই, সবাই তো আমাদেরকে এমনি মুখে সম্মান জানান, কিন্তু এমনি বাস্তবে আর দাবি আদায়ের ক্ষেত্রে এতদিন আমাদের থাকতে হবে, অসহযোগিতা করবে, এটা তো আমরা স্বপ্ন ভাবতে পারি নাই। তো আমি সবাইকে, যেহেতু আমাদের সাথে এখন ছাত্র জনতা সবাই সর্বস্তরে সবাই একত্রতা ঘোষণা করেছে, এখন বাংলাদেশ সরকারকে তথা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব, আর আমাদেরকে শহীদ মিনারে থাকার সুযোগ করে দিয়েন না। আমাদের শোভা পায় শিশুরা, বনে সুন্দর শিশুরা মাতৃ করে শিক্ষকদের শোভা পায় স্কুল পাঠদানে। আমাদের ছাত্রছাত্রীদের জাতির বিশাল একটা সময় নষ্ট হয়ে যাচ্ছে, তাদের সামনে পরীক্ষা আসতেছে, তো আমরা চলে যেতে চাই। আমাদের এই ক্ষুদ্রতম এই 3টি দাবি পূরণ করে আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করবেন। আমরা তো, আপনি মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, ওনারা সবাই শিক্ষক থেকে এসেছেন, ওনারা জানেন শিক্ষার মর্যাদা, ওনারা জানেন এমপিভুক্ত শিক্ষকদের
কি কষ্ট ভোগান্তি, আমরা সেই ভোগান্তিতে ভুগতেছি। আমরা কি মানুষ না? আমাদেরকে শিক্ষার কারিগর বলা হচ্ছে, শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হচ্ছে। যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হয়, শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষকেরা। তো এই জন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হলে সুশিক্ষিত শিক্ষকেরা শিক্ষা দান করতে হবে। আর শিক্ষকেরা যদি সুশিক্ষা দান করতে হয়, তাদের মনোবল, তারপরে আর্থিক সচ্ছলতা এগুলো থাকতে হবে। তাই অবশেষে মাননীয় উপদেষ্টাদের প্রতি আমাদের আকুল আবেদন, যেহেতু আমাদের সাথে সমগ্র বাংলার সকল শ্রেণীর পেশাজীবীরা একত্রতা পোষণ করেছে, আর আপনারা যদি একটু সদয় হন, আমাদেরকে এই ছোট্ট 3টি দাবির প্রজ্ঞাপন দেন, তাহলে আমরা কালকে প্রজ্ঞাপন দিলে আমরা প্রজ্ঞাপনের সাথে সাথে চলে যাব, আপনাদেরকে আর বিরক্ত করব না। তাই অচিরেই আমাদেরকে আর শহীদ মিনারে এরকম পুকুরের পাশে শুয়ে তারপরে বৃষ্টি ভিজে রোদে পুড়ে মৃত্যুর, একজন শিক্ষক আমাদের মরে যাওয়ার খবর আসতেছে, আমরা এখনো ক্লারিফাই করতে পারিনি, তারপর অনেকে অসুস্থ হয়ে গেছেন। তো এরকম যদি আপনারা শিক্ষক হয়ে আমাদের কাছ থেকে আমাদেরকে এই অবস্থা রাখেন, তাহলে দুঃখ লাগে। আসলে মুখে যে কথাগুলো বলে এগুলা কি আমাদের বেলায় সত্য কিনা। তাই আপনাদের সবাইকে, দেশবাসীর প্রতি আমাদের আকুল আবেদন, ছাত্র জনতার প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা সবাই সোচ্চার হয়ে আমাদের এই দাবির সাথে একমত থাকবেন। আর আমাদের সরকার বাহাদুরের প্রতি আমাদের আকুল আবেদন, আমাদেরকে আর কষ্ট না দিয়ে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য আমাদেরকে আগামীকালের মধ্যে যাওয়ার জন্য ব্যবস্থা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে শহীদ মিনার থেকে আজকে 7ম দিনের এই আন্দোলনের এই মুহূর্তে আপনাদেরকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং রক্তিম সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ গৌরীপুর, আমার কর্মস্থল সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার ফিরাগঞ্জ সুন্নি দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী। আমার নামে কামরুল রহমান খান। আমি দাবি আদায়ের জন্য সঙ্গীত আকারে কয়েকটি লাইন আমি পরিবেশন করছি। আমরা শিক্ষক কর্মচারী 3টি দাবি না মানিলে শহীদ মিনারে মারা যাব। আমরা শিক্ষক কর্মচারীর 3টি দাবি না মানিলে শহীদ মিনারে মারা যাব। আমরা মারা যাব। 20% বাড়ি ভাড়া না দিলে আমরা শহীদ মিনারে মারা যাব। 1500 টাকা মেডিকেল ভাতা না দিলে আমরা শহীদ মিনারে মারা যাব। 75% কর্মচারীর উৎসব ভাতা না দিলে আমরা শহীদ মিনারে মারা যাব। আমাদের দাবি পূরণ না করিলে আমরা শহীদ মিনারে মারা যাব। আমরা শিক্ষক কর্মচারীর 3টি দাবি না মানিলে শহীদ মিনারে মারা যাব। আমাদের দাবি না মানিলে আমরা বাড়িতে ফিরবে না গো। আমাদের দাবি না মানিলে আমরা বাড়িতে ফিরব না গো। আমরা শহীদ মিনারে মারা যাব। আমরা শহীদ মিনারে মারা যাব। আমাদের দাবি না মানিলে আমরা শিক্ষককে যাব না গো। আমরা শহীদ মিনারে মারা যাব। আমরা শিক্ষক কর্মচারীর 3টি দাবি না মানিলে শহীদ মিনারে মারা যাব। আমরা মারা যাব। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের যে আমরণ অনশন কর্মসূচি আছে সেখানে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরণ অনশন কর্মসূচি করতে গিয়ে
এই কিছুক্ষণ পূর্বে দুইজন অসুস্থ হয়ে তাদের কিন্তু প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এমপিওভুক্ত শিক্ষকদের হ্যাঁ ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে। এই না